দিনাজপুরে মাইক্রোবাস ট্রাক সংঘর্ষে হিসাবরক্ষণ কার্যালয়ের ৩ কর্মকর্তা সহ নিহত ৪। ঠাকুরগাঁও থেকে রংপুরে যাবার পথে দুর্ঘটনা। যশোরে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, ৩ ভাই বোন আহত, গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ। কুয়েটে শিক্ষকদের প্রশাসনিক কার্যক্রম বন্ধে সনদ প্রদান সহ দৈনন্দিন কার্যক্রম ব্যাহত, শিক্ষক লাঞ্ছনার বিচার দাবি। এনবিআর বিভক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শুল্ক কর্মকর্তাদের কলম বিরতি, কাজ বন্ধ থাকায় বাড়ছে পণ্য জট। এবং বরিশালে বজ্রপাতে মৃত্যু ঠেকাতে লাগানো তাল গাছের ৯৯ ভাগই টেকেরই, বরাদ্দ না থাকায় হয়নি পরিচর্যা। সমগ্র বাংলাদেশে স্বাগত, জাহিদুল বাশার আছি আপনাদের সাথে। ঠাকুরগাঁও থেকে প্রশিক্ষণ কর্মশালায় যাওয়ার পথে দিনাজপুরে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে ৩ হিসাবরক্ষণ কর্মকর্তা সহ ৪ জন নিহত হয়েছেন, আহত আরও ৫ জন। সোমবার ভোরে দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের ২৫ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর জুলফিকার আলী, অডিটর দেলোয়ার হোসেন, সুপার ইমরুল হোসেন ও গাড়ি চালক মানিক। তারা সকলে ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। পুলিশ জানায় ঠাকুরগাঁও থেকে মাইক্রোবাসে ৮ জন রংপুরে প্রশিক্ষণের জন্য যাচ্ছিলেন। পথে ২৫ মাইলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হন, হাসপাতালে মারা যান আরও ২ জন। দুজনের মরদেহ পরিবারের কাছে এর মধ্যে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক ও সহকারী। এদিকে চট্টগ্রাম, ফরিদপুর ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আরও ৩ জন প্রাণ হারিয়েছেন। হাসপাতাল ভর্তি করার পরে চিকিৎসাধীন একজন মারা গেছে। লোকগুলা বাইর করলাম, করার পরে লাশ 3টে আর 2টি জীবিত ছিল। তারপরে রাস্তা আনার পরেই 10-15 মিনিট পর মারা যায়। যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসের ড্রাইভার সহ 4 জন নিহত হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা আসি ঘটনাস্থলে। আসার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি, আহতদের হাসপাতালে পাঠানো হয়। যশোরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে 3 ভাইবোন গুরুতর আহত হয়েছে। সকালে শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলো শঙ্করপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের 5 বছর বয়সী মেয়ে খাদিজা, 3 বছরের আয়েশা এবং 6 বছরের ছেলে সজীব। আহতদের বাবা শাহাদাত হোসেন জানান, সকালে বাড়ির পাশের মাঠের মধ্যে খেলার সময় বোমাটি পাওয়া যায়। পরে শিশুরা বল ভেবে সেটি নিয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তা বিস্ফোরণ হলে শিশুরা গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে এবার প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। এতে শিক্ষার্থীদের সনদ প্রদান সহ সব কাজ ব্যাহত হচ্ছে। এদিকে দুপুর 12টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। গত 18 ও 19 ফেব্রুয়ারি ক্যাম্পাসে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে 4 মে থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই দাবিতে পরদিন 7 কার্যদিবসের আলটিমেটাম দেয়া হয়। সেই সময়সীমা শেষ হল রোববার। এদিন দাবি আদায় প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। রবিবার থেকে শুরু হয়েছে সমস্ত প্রশাসনিক কাজ থেকে বিরত থাকা। এই কর্মসূচির পাশাপাশি এখানে 12টা থেকে 1টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ছিল। এর আগে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও শিক্ষকরা না ফেরায় দেখা দেয় অচলাবস্থা। সংকট কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই প্রশাসনের। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে কুয়েটের রেজিস্ট্রারের দাবি, সংকট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব চেষ্টাই চলছে। চেষ্টায় আছে, অব্যাহত আছে। নবনিযুক্ত ভিসি মহোদয় চেষ্টায় আছেন। একাডেমিক কার্যক্রম শুরু করারই তো ওই চেষ্টা সবাই অব্যাহত আছেন এবং সেইভাবে কাজও করতে। শিক্ষার্থী ও শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে 3 মাস ধরে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান। শুরুতেই আপনি এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন, মানে বুয়েটের পরে প্রযুক্তি শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এই কুয়েট চুয়েট এইগুলো,
সেখানে কুয়েট প্রায় 3 মাস বন্ধ, আসলে হচ্ছেটা কি, মানে সমাধান কোন দিকে? দেখেন, আমরা আগেও বলেছি গত 18 ফেব্রুয়ারি ঘটনার পর থেকেই কুয়েট বন্ধ রয়েছে। কখনো শিক্ষার্থী, কখনো শিক্ষকরা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করছে, পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির কারণে কিন্তু গত 3 মাস ধরে কুয়েট বন্ধ। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন কিন্তু বারবার একই কথা বলছে, তারা চেষ্টা করছেন। আমরাও দেখেছি বিভিন্ন সময় শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের সাথে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে, কিন্তু সংকট কিন্তু নিরসন হয়নি। কোনো সময় শিক্ষার্থীরা দাবি করছেন, কোনো সময় শিক্ষকরা দাবি করছেন। এই যে অচল অবস্থা, এর মাঝে আজ শিক্ষকরা একাডেমিক কার্যক্রম গত 4 মে থেকে বন্ধ রেখেছেন। তারপর এখন এবং পর্যন্ত বন্ধ আছে, এবং আজ থেকে গতকাল দুপুরে 12টার পর থেকে কিন্তু প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রেখেছেন। আজ দুপুর 12টার পর প্রথমে ভিসির কার্যালয়ের মধ্যে, অর্থাৎ যেখানে ভিসি বসে তার দাপ্তরিক কাজ করেন সেখানে, এবং তারপরে নিচে এসে, অর্থাৎ ভিসির কার্যালয়ের নিচে এসে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করে এবং দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি করেছে। এখানে আজ কিন্তু শিক্ষকরা স্পষ্টভাবে একটি দাবি করেছেন বা অভিযোগ করেছেন যে এই যে সংকট নিরসন না হওয়ার পিছনে তারা সরাসরি ভিসি বা প্রশাসনকে দায়ী করেছেন। তারা বলছেন যে যদি প্রশাসন আন্তরিক হতো এতদিনের সংকট নিরসন হতো। এবং এখানে আজ আর একটা বিষয় একটু, যে আজ কিন্তু যে সময় শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন সে সময় শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচিতে কিছু শিক্ষার্থীরা যে একত্রতা প্রকাশ করেছেন, এবং তারা যেটা বলছেন যে কুয়েট প্রশাসন 37 জন শিক্ষার্থীকে দায়ী করে যে তদন্ত রিপোর্ট দিয়েছে এটা সঠিক আছে, অর্থাৎ যারা আন্দোলন করছে এই মুহূর্তে তারা সঠিক নয়। এদিকে আমরা কুয়েট ভিসি কিন্তু শিক্ষকদের সাথে কথা না বলেই 11:30টার দিকে ক্যাম্পাস ত্যাগ করেন, এবং আমার পরে যেটা জানতে পেরেছি তিনি ঢাকায় গেছেন। যাওয়ার আগে প্রশাসনিক কাজ করার জন্য একজন সিনিয়র শিক্ষককে দায়িত্ব দিলেও তিনি সেই দায়িত্ব গ্রহণ করেননি। সব মিলিয়ে কিন্তু কুয়েট আসলে একটা অচল অবস্থা, এবং সংকট নিরসনের জন্য আসলে অনেকেই প্রত্যেককেই বলছেন যে আমরা সংকট নিরসন চাই, কিন্তু আসলে কেউ কিন্তু তার দাবির জায়গা থেকে সরে আসছেন না। তো আসলে এই এক অবস্থা, এবং এই স্বামী আপনাকে ধন্যবাদ। কুয়েটে বোধহয় সবচেয়ে জটিল সমস্যা চলছে ক্যাম্পাসগুলোর মধ্যে এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে আলাদা 2টি বিভাগ তৈরির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে চলছে শুল্ক কর্মকর্তাদের কলম বিরতি। প্রতিদিন বেলা 3টা পর্যন্ত কাজ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তিও। পাশাপাশি বন্দরে তৈরি হচ্ছে পণ্যজট। শুল্কায়নে দীর্ঘসূত্রতায় পণ্যের ওপর মাশুলও বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে রাজস্ব আদায়ে বিরূপ প্রভাবের শঙ্কা করছেন ব্যবসায়ীরা। দেশের আমদানি রপ্তানির 92 ভাগ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এর প্রায় পুরোটা শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউসে। কিন্তু এনবিআর ভেঙে আলাদা 2টি বিভাগ চালুর প্রতিবাদে কলম বিরতিতে কাস্টমস হাউসের কর্মকর্তারা। গত বুধবার থেকে প্রতিদিন বিকেল 3টা পর্যন্ত কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে রাজস্ব কার্যক্রম। দিনের শেষ ভাগে কাজ শুরু করায় বাড়ছে দুর্ভোগ, ভোগান্তিতে পড়ছে সেবাগ্রহীতারা। কেউ কোনো কাজ করতে পারতেছে না, ওইখানে গিয়ে দেখা যায় তারা করতেছে কি যে করি আস্তে ধীরে করতেছে, তাহলে হিসাবে আসলে সারা দিনই এটা বন্ধ যাচ্ছে। কোর্টে যে ড্যামারেজ আসতেছে এক্সপোর্ট এবং ইম্পোর্টেড, এই টাকাগুলো সিএনএফ দিবে না, কাস্টমসও দিবে না, এটা দিবে দেন এক্সপোর্টার এবং ইম্পোর্টার। গেল 10 মাসে চট্টগ্রাম কাস্টমস হাউস দিয়েই রাজস্ব আদায় হয়েছে প্রায় 63,000 কোটি টাকা। তবে কলম বিরতির প্রভাবে প্রতিদিন রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে রাজস্ব ঘাটতি বাড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। বন্দরে ড্যামারেজ চার্জ এখন 4 গুণ বৃদ্ধি করা হয়েছে। প্রত্যেকটা পণ্যের উপর এই ড্যামারেজ চার্জের কনভার্ট করে পণ্য যে আমদানি করে সে পণ্য মূল্য নির্ধারণ করে, অতএব পণ্যের মূল্য বাড়বে এবং আমদানি খরচ বাড়বে। 4 থেকে 5 ঘন্টার কর্মবিরতির পর বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত চলছে শুল্কায়ন কার্যক্রম। এতে পণ্য খালাস কম হওয়ায় বন্দরে তৈরি হচ্ছে পণ্যজট। তবে যেটা হচ্ছে কি 3টা পর্যন্ত কর্মবিরতির কারণে বিকালের দিকে আমাদের প্রেশার হচ্ছে খুব বেশি। বিকালের দিকে একই সাথে অ্যাপ্রেজমেন্ট, একই সাথে ডেলিভারির ভিতরে অনেকটা জটলা হয়ে যাচ্ছে। সারাদিন ব্যাপী যে কাজ সেটা যদি দিনব্যাপী হয় তাহলে এই প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যেত। গেল অর্থ বছরে এই শুল্ক স্টেশন থেকে
রাজস্ব আদায় হয় 56,000 কোটি টাকা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কর্মশালায় এই কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। যাদের নিবন্ধন নেই বা যাদের নিবন্ধন স্থগিত আছে, সেটা যদি উইথড্র না হয়, স্থগিতাদেশ যদি বাতিল না হয়, তাহলে সেই দল নির্বাচন করতে পারবে। আমার মনে হয় না তার নির্বাচন করবে। দেশে বালু ও ভূমিদস্যুতা নিয়ন্ত্রণে ডিসিদের 10 দফা নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান। সকালে রাজশাহীর 4 ঘাটে বড়াল নদীর উৎসমুখ পরিদর্শনে গিয়ে উপদেষ্টা আরও বলেন, সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দেশের সব নদী রক্ষা করতে হবে। বড়াল নদ বাঁচাতে পুনঃখনন এবং স্লুইস গেট অপসারণ করা হবে। শিগগিরই শুরু হবে উৎসমুখ খননের কাজ। এজন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে পরিকল্পনা চাওয়া হয়েছে বলে জানান রেজওয়ানা হাসান। এছাড়া ফারাক্কা চুক্তি যথাসময়ে নবায়ন করা হবে বলেও জানান এই উপদেষ্টা। আমার চেষ্টা থাকবে বড়াল নদীতে প্রবাহটা ফিরিয়ে আনা। এখন সবটুকুন হয়তো আমি ফিরিয়ে আনতে পারবো না, কারণ আমাদের সময় কম। অন্তত এইটুকুন জায়গা, 4 ঘাটের স্লুইস গেটের জায়গাটুকুন যদি আমার সময় আমি দেখে যেতে পারি আর কর্মপরিকল্পনাটা যদি চূড়ান্ত করে যেতে পারি, পরবর্তী সরকার নিশ্চয়ই বাকি কাজটুকুন করবে। বজ্রপাত থেকে প্রাণহানি কমাতে বরিশালে লাগানো তালগাছের 99%ই নাই হয়ে গেছে মাত্র 7 বছরের মধ্যে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, চারা লাগিয়ে রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়নি কোনো অর্থ বরাদ্দ। এ কারণে চারার উপযুক্ত পরিচর্যা করা হয়নি। এর ফলে তালগাছ লাগিয়ে বজ্রপাত ঠেকানোর প্রকল্পটি কার্যত ভেস্তে যাচ্ছে। 3 বছর আগে বরিশাল এয়ারপোর্ট থানার চৌহদপুর দিয়াপাড়া বারুইজদার হাট পর্যন্ত 400 তালবীজ ও প্রায় 75টি তালচারা লাগানো হয়। এলাকা ঘুরে দেখা গেছে প্রায় সব গাছই মরে গেছে, কোনো মতে টিকে আছে মোটে 6টি। একই অবস্থা কোতোয়ালি থানার চর আইচা গ্রামের। 2017 সালে তালের 375টি চারা ও বীজ লাগানো হলেও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি একটিরও। চর করমজা, সোলনা ও মঙ্গলহাটা গ্রাম ঘুরেও দেখা গেল অভিন্ন দৃশ্য। স্থানীয়দের দাবি, ডাকঢোল পিটিয়ে উদ্বোধনের পর আর কাউকে চারা কিংবা বীজের অবস্থার খোঁজ খবর নিতে দেখা যায়নি। ফলে ভেস্তে গেছে সরকারের বজ্রপাত ও মাটি ক্ষয় বিরোধী কর্মসূচি। আগামী বছর আইসে দেখবেন এই তাল গাছের কোনো নিদর্শন থাকবে না, কারণ এই আমাদের দেশে এই এর পরিচর্যা কেউ করে না। ভালো বীজ দিয়া এবং এটা প্রতি বছর যাতে পরিচর্যা করে বা পরিষ্কার করে, এইভাবে করা উচিত। লাগাই থইলাম, এর কোনো খেয়াল নিলাম না, আর পরে এগুলো তার বাঁচতে পারে না। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন, তালগাছ বড় হতে সময় লাগে বেশি। এ কারণে এগুলোর পরিচর্যায় কৃষকের আগ্রহও কম। অথচ মাঠে কর্মরত কৃষকরাই বজ্রপাতে মারা যাচ্ছেন বেশি। তাল গাছে দেখা যায় ফল আসতে ম্যাক্সিমাম ক্ষেত্রে 15 বছরের মতো সময় লেগে যায়। তো এত দীর্ঘমেয়াদী হওয়ার জন্য কৃষকদের আমরা বোঝানোর পরও দেখা যায় পরিচর্যা ঠিকভাবে করা হয় না। আমাদের কৃষকরাই বেশি মারা যায়, ইনস্ট্যান্ট মাঠে থাকে কাজ করে মারা যায়। এটা আমাদেরকে খুব পীড়া দেয়। এজন্য আমরা চাই আসলে লোকাল যে মাঠের পাশে রাস্তার ধারে ওই অনাবাদির এই জায়গাতে যেন আরও বেশি তালের চারা থাকে, এবং বিভাগীয়ভাবে যদি আমাদেরকে কোনো আর্থিক বরাদ্দের মাধ্যমে চারা উৎপাদন করে রোপণের জন্য দেওয়া হতো, তাহলে এটা খুব বেশি কার্যকর হতো। কৃষি বিভাগের হিসাবে গত 10 বছরে বরিশাল বিভাগের 6 জেলায় প্রায় 25,000 তাল গাছ লাগানো হয়েছে, কিন্তু টিকে থাকা গাছের সংখ্যা হতাশাজনক। বজ্রপাত নিরোধ কর্মসূচির আওতায় গত বছরও 1,20,000 তালের চারা লাগানো হয় বলে জানান কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাগুরের প্রতিবেশীর ছুরিকাঘাতে এক নির্মাণ শ্রমিক নিহত, আহত হয়েছে আরও 3 জন। রোববার রাতে সদর উপজেলার আলোকদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন রিপন প্রতিবেশী রাজীবের বাড়িতে গেলে চোর ভেবে তাকে মারধর করে। পরিবার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে রাজীবের পরিবারের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজীবের ভাই আল আমিন ছুরি দিয়ে তাদেরকে আঘাত করে। রাতেই তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত 1:30টার দিকে মারা যান হাসান শেখ।
এদিকে নড়াইলের লোহাগড়া উপজেলার সারুরিয়া গ্রামের রেল লাইনের পাশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে মাগুরায় এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে মাগুরা জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। পুলিশ ও পরিবার জানায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় ভুক্তভোগী কিশোরীকে প্রায় বাড়িতে বেঁধে রাখা হতো। শুক্রবার দুপুরে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির কাছে একটি ক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়। পরে কিশোরীর চাচাতো ভাই শাওন ও প্রতিবেশী টিপু নামের থানায় মামলা করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন ধর্ষণের কথা স্বীকার করেছে। ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শনিবারের ঘটনা কালকে আমাদের কাছে আসছিল, আমরা মামলা রুজু করে নিয়েছি। দুইজন আসামি এজাহার নামীয় দুইজনকেই গ্রেপ্তার করতে পারছি, একজন 164 করছে। গাজীপুরের নাওজোড়া এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানায় আজও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সকালে কারখানায় আসার পর শ্রমিকরা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। গেল 3 দিন ধরেই ওই কারখানার শ্রমিকরা অসুস্থ হচ্ছেন। অসুস্থ রোগীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রথম 2 দিন পানি পান করে অসুস্থ হয়ে পড়ার কথা বলা হলেও আজ পানি না খেয়ে অসুস্থ হন শ্রমিকরা। শ্রমিকরা জানান, কারখানায় প্রবেশ করে অনেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। মাথা ঘোরা ও বমি ভাব রয়েছে সবার। চিকিৎসকরা বলছেন, রোগীরা পেটে ব্যথা ও অনেকে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন, তবে সবাই আশঙ্কামুক্ত। আজকে হচ্ছে 80 জনের মতো, সবগুলাই ইনডোরে আমাদের উপরে অ্যাডমিট আছে। আর প্রত্যেকটা রোগী মোটামুটি হচ্ছে বমি, পেট ব্যথা এবং হচ্ছে মাথা ঘোরানো নিয়ে আসছে। কিছু কিছু ক্ষেত্রে তারা শ্বাসকষ্ট নিয়েও আসছেন। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চীনাকান্দি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ। সোমবার ভোরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শামসুল হক উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, চোরাই পণ্য আনার জন্য 5 জন সীমান্ত এলাকায় যায়। এ সময় রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত জানিয়েছেন চিকিৎসকরা। বরিশালে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে প্যাডেল চালিত রিকশা চালকরা। সকালে নগরীর সদর রোডের অশ্বনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। রিকশা চালকরা বলেন, ঢাকা সহ বেশ কিছু জেলায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বরিশালে এই রিকশা দিন দিন বাড়ছে। নগরীর সদর রোড সহ 5টি সড়কে ব্যাটারি রিকশা চলাচল নিষিদ্ধ থাকার পরও তা চলছে। দ্রুতগতির ব্যাটারি চালিত রিকশায় অহরহ দুর্ঘটনাও ঘটছে, তাই এসব যানবাহন বন্ধের দাবি জানান তারা। ব্যাটারি চালিত রিক্সা আমরা চাই না, আর বরিশালে সম্ভব না, কারণ এদের কারণে আমাদের কোনো ইনকাম নাই। আমাদের পায়ের রিক্সায় কোনো প্যাসেঞ্জার ওঠে না। 300-200 ইনকাম করে, 300-200 ইনকাম আঙ্গ পেট বাঁচে না। 500-600 টাকা ইনকাম না করলে কিছু হয় না। ডাইল ভাতের পয়সা পোলাপান লয়ে খাই, দিন কামাই খাই, দিন খাই। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছে চাঁদপুর ও ফরিদপুরের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা। সকাল থেকে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচি শুরু করে তারা। তাদের দাবিগুলো হলো, মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজে যোগদানের জন্য অনূর্ধ্ব 6 মাসের প্রি-সি ট্রেনিংয়ের মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের বিধান চালু এবং প্রশিক্ষণের মান উন্নত করা। একই দাবিতে ফরিদপুরেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত ফরিদপুরের খামারিরা। এবার জেলার সেরা আকর্ষণ প্রায় 22 মণ ওজনের ষাঁড় রাজাবাবু। বিশাল আকৃতির গরু দেখতে ক্রেতাসহ উৎসুক মানুষের ভিড় জমেছে খামারির বাড়িতে। প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা গরুটির আশানুরূপ দাম পাওয়ার আশায় খামারিরা। 6 ফুট 8 ইঞ্চি লম্বা গরুটির মাথার অংশ সাদা, বাকি সব লাল। 5 ফুট উঁচু আর প্রশস্ত 8 ফিট 2 ইঞ্চি। নগরকান্দার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের আদেল মোড়ল ও সায়রা বেগম দম্পতি বিশাল গরুটির নাম দিয়েছে রাজাবাবু। 2 বছর 7 মাস বয়সে ষাঁড়টির ওজন প্রায় 22 মণ।
হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেওয়া রাজাবাবুকে একদিন বয়স থেকে লালন পালন করছেন এই দম্পতি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করা রাজাবাবুর প্রত্যাশিত দাম 15 লাখ টাকা। 15 লক্ষ টাকা ওর দাম দিতেছে। আমার খুব পরিশ্রম হয়, খুব কষ্ট হয়, নিজেরা বাজার না করে ওগুলিকে খানা কিনতে। এদিকে বিশাল আকৃতি রাজাবাবুকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকেই। ভালো দাম ও বড় গরু লালন পালনে সরকারি সহযোগিতা পেলে আগামীতে খামার করার আগ্রহের কথা জানান তারা। বীজ দিলে পারে বাইরে যে সব গরু আমরা দিই অনেক বড় বড় গরু, এই ধানের গরু, আমাদের এলাকাতে এই ধানের গরু খুব কম হয়। আমরাও গরু লালন পালন করি, এত বড় গরু আমরা বানাইতে পারি নাই। প্রাকৃতিক খাবার দিয়ে কোনো ক্ষতিকর ওষুধ ছাড়াই বড় গরু পালনে খামারিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। খাদ্য খেলে গাভীর স্বাস্থ্য ভালো থাকে, কিভাবে নেপিয়ার পাকচুল ঘাসের প্রসার ঘটানো যায় এবং নিষিদ্ধ স্টেরয়েড ওষুধ ব্যবহার কিভাবে কমানো যায়, বন্ধ করা যায়, সব সময় এই বিষয়ে সচেতনমূলক উঠান বৈঠক, প্রশিক্ষণ, সেমিনার আমরা আয়োজন করেছি। ঈদুল আজহা উপলক্ষে জেলায় 1,08,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে মজুদ আছে 1,10,891টি পশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরকে সংস্কার করে পূর্ণাঙ্গ জাদুঘরের রূপ দিতে উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধ জীবনের সবকিছু তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে জিয়া জাদুঘর পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 16 বছর এই জাদুঘরকে অবহেলায় ফেলে রাখা হয়েছিল। সেই অবস্থা থেকে ফিরিয়ে আনতে বরাদ্দ দেওয়া হয়েছে। দক্ষ কিউরেটর নিয়োগের মাধ্যমে এটিকে পরিপূর্ণ একটি মিউজিয়ামে রূপ দিতে কাজ চলছে। এছাড়া চট্টগ্রামের শতবর্ষী আব্দুল জব্বারের বলি খেলা ও সাম্পান খেলার সাথে সাংস্কৃতিক মন্ত্রণালয় যুক্ত হচ্ছে। পাশাপাশি এসব বিষয়কে পঞ্জিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান উপদেষ্টা। এবার আমরা এসেছি আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ভ্রমণ করতে, সফর করতে, তার মধ্যে জিয়া স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ। তো এখানে এসে আমরা যে সফরের পরে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে এই যে শুধু বরাদ্দ বাড়ানোটাই গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে একটা পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তরিত করা। দিনে গড়ে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না লক্ষ্মীপুরের 5 উপজেলায়। 2 সপ্তাহ ধরে এই অবস্থা। এতে রোদ, বৃষ্টি আর ভ্যাপসা গরমে দুর্ভোগে 7 লাখেরও বেশি মানুষ। শিক্ষার্থীদের পড়াশোনা আর ব্যবসা বাণিজ্যেও ক্ষতি হচ্ছে। বিদ্যুৎ বিভাগের দাবি, সব জায়গায় লোডশেডিং হচ্ছে না, লাইন মেরামতের কারণে কিছু জায়গায় এই সমস্যা। লক্ষ্মীপুরের 5 উপজেলায় পল্লী বিদ্যুৎ ও পিডিবিতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা 134 মেগাওয়াট। এর মধ্যে পল্লী বিদ্যুতের চাহিদা 117 আর পিডিবিতে 17 মেগাওয়াট। তবে প্রতিদিন পাওয়া যাচ্ছে এর অর্ধেক। গ্রাহকদের অভিযোগ, গত 2 সপ্তাহ ধরে তীব্র হয়েছে লোডশেডিং, যা অন্য বছরের চেয়ে বেশি। এতে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন। আমাদের লক্ষ্মীপুরের বিদ্যুতের যে অবস্থা, কয়বার যে আসা যায় এটা তো গুণই পারি না। আমার মনে হয় 15 থেকে 20 বার ডেলি বিদ্যুৎ শুধু লোডশেডিং। জনগণ খুব কষ্টতে আছে এবং সন্ধ্যাবেলা ছেলে মেয়েদেরকে পড়ালেখার জন্য বসাতে পারতেছি না। 5 উপজেলায় দিনে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে। প্রতি মাসে সময় মতো বিল পরিশোধের পরও সেবা থেকে বঞ্চিত হয় ক্ষুব্ধ গ্রাহকরা। যে মানুষের ঠিক মতন করানো যায় না এবং কি এই অর্থনৈতিক প্রবলেম হয়, ব্যবসা বাণিজ্য আমরা কাজকর্ম করতে পারি না, অনেক আদার্স অনেকগুলো সমস্যা হয়। এক্সট্রা বিদ্যুৎ উৎপাদনের দ্রুত ব্যবস্থা করেন, যাতে করে দেশ, জাতি, মানুষ শান্তিতে থাকতে পারে। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো। তবে সব জায়গায় লোডশেডিংয়ের কথা স্বীকার করছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বলছে, কিছু এলাকায় লাইন মেরামতের কারণে সমস্যা তৈরি হলেও তা দ্রুত সমাধান করা হবে। কিছু কারিগরি বিষয়গুলো আছে। আমি এখানে যোগদানের পর থেকে অনেক কারিগরি বিষয়, যেমন আপনার তার চেঞ্জ করা, মিটার চেঞ্জ করা, তারপরে হচ্ছে ট্রান্সফরমার আপগ্রেডিং করার কাজ আমি যথাযথভাবে করছি। কানেক্টর চাপানো, যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ার কিছু কারিগরি বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর প্রতি আমি অত্যন্ত জোর দিয়ে কাজ চলমান রাখছি। লক্ষ্মীপুরের 5 উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক 6.5 লাখ, পিডিবির প্রায় 50,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভে দুর্ঘটনায় নিহত 4 নাবিকের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে সরকার।
মঙ্গলবার নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন নাবিকদের পরিবারের কাছে ক্ষতিপূরণের টাকা তুলে দেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালক কমোডার মাহমুদুল মালেক জানান, গত 30 সেপ্টেম্বর বাংলার জ্যোতি এবং 4 অক্টোবর বাংলার সৌরভে বিস্ফোরণ ও আগুনে 4 নাবিক মারা যান। প্রাথমিকভাবে তাদের পরিবারকে 50,000 টাকা করে দেওয়া হয়েছিল। পরে বিএসসির বোর্ড সভায় প্রত্যেক নাবিকের জন্য 30 লাখ করে মোট 1,20,00,000 টাকা ক্ষতিপূরণের অনুমোদন দেওয়া হয়। তাদের মনোবলকে সমুন্নত রাখা এবং এক্সাম্পল সেট করার জন্য আমরা একটা ভালো রেট মানুষ আমাদের বোর্ড থেকে অনুমোদন পেয়েছি, প্রায় 30 লাখ টাকা পার ফ্যামিলি, যেটা আমরা বড় একটা অংশ হয়তো আমরা ইন্স্যুরেন্সের কাছ থেকে পাবো, বাকি অংশ আমাদের ফান্ড থেকে দিব। লক্ষ্মীপুরে শুরু হয়েছে 3 দিনের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা। সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ কার্যালয়ের সামনে এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত যন্ত্রপাতি তৈরি করে প্রদর্শন করছে। তাদের মেধা বিকাশ দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশা করেন তিনি। এছাড়া শিক্ষার্থীদের আবিষ্কৃত এসব যন্ত্রপাতি কাজে লাগানো যায় কিনা সেটা নিয়েও ভাবা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। মেলায় অংশ নেয় জেলার বিভিন্ন স্কুল কলেজের 1/2 স্টল। পরে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত যন্ত্রপাতি ঘুরে দেখেন অতিথিরা। মেলা চলবে বুধবার বিকেল পর্যন্ত। আজকে সমগ্র বাংলাদেশে পর্যন্ত। ধন্যবাদ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর এক্স অ্যাকাউন্টে আরও বিস্তারিত সংবাদ দেখতে পাবেন।